আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। 2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে 1,90,000 কোটি সরকারি তহবিল থেকে এবং 1,10,000 কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসবে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়নে থাকবে আরও 8,000 কোটি টাকা। 1,150টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে, যেখানে 973টি বিনিয়োগ প্রকল্প। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে বাজেটে অর্থনীতির পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ গেল কয়েক বছর ধরে অর্থনীতির প্রায় সব সূচক মারাত্মক নেতিবাচক অবস্থায় রয়েছে। তাই তো 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে এডিপি। এর মধ্যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির অন্যতম। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জ্বালানি খাতে বরাদ্দ বাড়ছে। কাঠামোগত উন্নয়নের চেয়েও মানব সম্পদ এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 1,150টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 973টি, কারিগরি সহায়তা প্রকল্প 109 এবং সমীক্ষা প্রকল্প 23টি। স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে আছে 45টি প্রকল্প। এডিপির মোট আকার 3 লাখ কোটি টাকা। সরকারের নিজস্ব অর্থায়ন 1,90,000 কোটি, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,10,000 কোটি টাকা, আর সংস্থার নিজস্ব অর্থায়নে যোগান দেওয়া হবে 8,000 কোটি টাকা। মন্ত্রণালয় বিশেষ উন্নয়ন ও সামাজিক উন্নয়ন সহায়তা মিলিয়ে 1,18,288 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। সরাসরি প্রকল্প ভিত্তিক বরাদ্দ রাখা হয়েছে 1,81,000 কোটি টাকা। যোগাযোগ ও পরিবহন খাতে 50,000, শিক্ষা খাতে 47,000 এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 35,000 কোটি টাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে 32,000, গৃহায়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে 20,000 কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগে 33,000, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য 30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সামাজিক উন্নয়ন সহায়তা খাতে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখানে ফ্যামিলি কার্ডের জন্য 14,500 কোটি, কৃষক কার্ডের জন্য 1,400 কোটি এবং উপাসনালয়ে কর্মরতদের জন্য 1,100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন, পর্যটন, নীল অর্থনীতি, সবুজ প্রবৃদ্ধি এবং খাতভিত্তিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। শুরুতে মোবাইল ফোনে আসে ওটিপি অথবা ভুয়া লিঙ্ক, যেখানে ক্লিক করলে কয়েক মিনিটেই উধাও মুঠোফোনে থাকা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের লাখ লাখ টাকা। চট্টগ্রামে এভাবেই গ্রাহকদের টাকা লুটে নিচ্ছে কয়েকটি প্রতারক চক্র। জেলা সাইবার ট্রাইব্যুনাল আদালতে বিচারাধীন এমন হাজার খানিক মামলা। পুলিশ বলছে, হ্যাকারদের রুখতে সবার আগে প্রয়োজন গ্রাহকের সচেতনতা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। গত 7 এপ্রিল চট্টগ্রামে সাতকানিয়া জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর মোবাইল ফোনে আসে একটি নোটিফিকেশন, যেখানে ক্লিক করতেই ফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে। মুহূর্তেই ফোনের ওপর নিয়ন্ত্রণ হারান জামাল। কিছুক্ষণের মধ্যেই তার জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ধাপে ধাপে 7,52,550 টাকা তুলে নেয় প্রতারক চক্র। শুক্রবার এর সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় আমার মোবাইল হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়ার পরে আমার যেগুলো সফটওয়্যার ছিল, ইউসিবি, ইসলামী ব্যাংক, বিকাশের, নগদের, একটাও নাই, সব চলে গেছে। তারপরে আমি জানতে পারি আমার টাকাগুলো হ্যাক হয়ে গেছে। এমন ভয়ঙ্কর সাইবার প্রতারণার জালে আটকা পড়ছেন চট্টগ্রামের সাধারণ মানুষ। অত্যাধুনিক ম্যালওয়্যার ও রিমোট অ্যাক্সেস প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করছে কয়েকটি প্রতারক চক্র। এসব চক্রকে আইনের আওতায় আনতে কাজ করার কথা জানিয়েছে জেলা পুলিশ। যারাই প্রতারণার শিকার হচ্ছে এবং আমাদের কাছে কমপ্লেইন আসতেছে, আমরা সবগুলো আমরা এন্টারটেইন করি এবং আপনি দেখবেন অনেক সময় প্রতারক চক্র গ্যাং সহ ডিটেকশন হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, কোর্টে সুপর্দ হচ্ছে, আদালতে বিচার হচ্ছে। তো এটা তো আমাদের স্বাভাবিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া হিসেবে আমরা এটা বিষয়ে তৎপর আছি। হ্যাকারদের খপ্পরে না পড়তে লোভনীয় অফার গ্রহণ না করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ এই আইনজীবীর। আমরা লুবি হয়ে পড়ি, প্রতারকদের ফাঁদে পা দিয়ে হ্যান্ডসাম প্রপোজ করে, আমাদের লোকজনও সেটা গ্রহণ করে, যার কারণে প্রতারিত হচ্ছে। আর অনেকে তাদের ভুলক্রম ওটিপি নাম্বার দিয়ে দেয়, বিভিন্ন মাধ্যমে ওরা ওটিপি নাম্বার কালেক্ট করে
আপনার পিন নাম্বারগুলো নিয়ে কালেক্ট করে এইভাবে প্রতারিত হচ্ছে। ডিজিটাল প্রতারণা প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার বলছে চট্টগ্রাম জেলা পুলিশ। সুলাইমান কবির, RTV। ভারত থেকে পুশিন ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। অরক্ষিত সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার হিলির খাসুরিয়া সীমান্ত দিয়ে 5 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তা রুখে দেয়। এ নিয়ে সীমান্ত এলাকায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে দিনাজপুরে হিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ, দিনাজপুরের হিলি থেকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি ভা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলি সীমান্তে। আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে এখানকার যে বিওপি রয়েছে, হিলি বিওপি, এখানকার কমান্ডারের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে হিলি সীমান্তের যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখানে যেসব সীমান্ত এলাকায় অর্থাৎ তার কাটার পাশাপাশি যেসব সীমান্ত অরক্ষিত রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু এগুলো পর্যবেক্ষণ করা হতো। প্রায় 70টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এখানে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এইসব সীমান্তে কিন্তু বিজিবির পাশাপাশি সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যদের কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং কোনো প্রকার পুশিন যেন না ঘটে সেই জন্য কিন্তু বিজিবির পাশাপাশি এখানে গ্রাম পুলিশ এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের কিন্তু রাত্রেবেলা টহল দিচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর জন্য কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং জনমনে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু গত 2 দিন আগে অর্থাৎ শুক্রবারে কিন্তু এখানে হিলি সীমান্তে যে ঘাসুরিয়া রয়েছে সেখানে কিন্তু 5 জনকে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, তারা কিন্তু বিজিবি কিন্তু সেটি রুখে দিয়েছে। তবে তারপর থেকে কিন্তু সীমান্ত এলাকার মানুষের মধ্যে কিছুটা অস্থিরতা অর্থাৎ চিন্তার ভাঁজ কিন্তু কবলে রয়েছে, যেহেতু তারা বলছে যে যদি ভারত থেকে এরকম যদি পুশিন করতে থাকে সেক্ষেত্রে দেশের মধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কঠোর অবস্থানে রয়েছে। আমি কিছুক্ষণ আগেও কিন্তু কথা বলেছি জয়পুরহাট 20 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ির সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে এই দেশ রক্ষার্থে অর্থাৎ দেশের মাতৃভূমিকে রক্ষার্থে তারা কিন্তু সর্বদা সবসময় কিন্তু সজাগ রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত দিনাজপুরে হিলি সীমান্তে ঘটেনি। আপনাকে জানিয়ে রাখি এই জয়পুরহাট 20 বিজিবির আন্ডারে কিন্তু 50 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই 50 কিলোমিটার সীমান্ত জুড়েই কিন্তু বিজিবির টহল কিন্তু জোরদার করা হয়েছে। তো এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে সীমান্ত। আরেকটু কিছু আগে দেখলাম যে এখানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে কিন্তু হিলি বিওপি যে সদস্য রয়েছে তারা কিন্তু একটি পতাকা বৈঠক করেছে। এই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য তারা কিন্তু এই পতাকা বৈঠকটি নিয়মিত করে থাকে। এখন পর্যন্ত সীমান্ত স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। তো এই ভাই, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি সীমান্ত থেকে পুশিং এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। 6 দফা দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিল সহ 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। আজ সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের কর্মবিরতি শুরু হয় বলে জানায় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বেলা 11:30টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে চমেকের ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে হাসপাতালে রোগীদের ভোগান্তি কেমন দেখছেন, এ বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। এবার আসলে যেমনটি বলেছেন ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে কিন্তু আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসলে রোগীরা যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে কথা বলেছিলাম ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের যিনি কর্মকর্তা প্রধান রয়েছেন ওনার সাথে। উনি যেটা বললো আসলে আজকে থেকে শুধু ইন্টার্ন চিকিৎসক সেটাও না, আজকে থেকে মিড লেভেল চিকিৎসক যারা আছে তারাও কিন্তু কর্মবিরতিতে যাবে। সেই কারণেই কিন্তু আসলে রোগীরা ভোগান্তিতে পড়বেন। এর আগে বেশ কয়েকদিন কিন্তু আন্দোলন করেছিল এবং গতকাল 8টা
থেকে কিন্তু তারা আসলে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। আজও কিন্তু সেই কর্মবিরতি চলছে। তবে এখনো পর্যন্ত কোনো ইন্টার্ন চিকিৎসককে কিন্তু আমরা দেখিনি। বেলা 11:30 সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা আসবেন, সেখানে তারা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন। আমরা এখানে ইমার্জেন্সি যে মেডিকেল অফিসার আছে ওনার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বললো আসলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে যদিও কিছুটা ব্যাক পেতে হয়েছে, তারপরও কিন্তু তারা অন্যান্য দিনের মতো কিন্তু স্বাভাবিক যে রুগীগুলো আসছে তারা সেভাবে কিন্তু তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠাতেন। যদিও বলছে আসলে কিছুটা হয়তো ওয়ার্ডে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে ইমার্জেন্সিতে এটা এখনো প্রভাব পড়েনি। যেহেতু ইমার্জেন্সিতে আসলে ইন্টার্ন চিকিৎসকদের সেরকম কাজ নেই, এখানে মেডিকেল অফিসারের কাজ। এই জন্য যারা রোগী আসছে তাদেরকে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বিভিন্ন ওয়ার্ডে ট্রান্সফার করতেছেন। সেই ওয়ার্ডগুলোতে কিন্তু আসলে যথেষ্ট প্রভাব পড়েছে, যেহেতু ইন্টার্ন চিকিৎসক না থাকলে কিন্তু আসলে প্রফেসর দিয়ে কাজ চালিয়ে যেতে হচ্ছে। তবে এখানে যারা রুগী এবং রুগীর স্বজন রয়েছেন তারা বললো আসলে যেহেতু গতকাল মাত্র আন্দোলন শুরু হয়েছে, গতকাল সেরকম প্রভাব পড়েনি, তবে আজকে এটার প্রভাব পড়তে পারে, যেহেতু আজকে মিড লেভেল চিকিৎসকরা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনি জানিয়েছেন ওনার কাছে যেই স্মারকলিপি ইন্টার্ন চিকিৎসকরা দিয়েছেন তিনি যথাযথভাবে সেটি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেন। কর্তৃপক্ষের যেটা সিদ্ধান্ত নেবেন সেটা তারা মেনে নেবেন। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন আজ বিকাল 3টার সময় ঢাকাতে একটি কেন্দ্রীয় বৈঠক আছে এবং সেটি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে। সেখানে যদি কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু অনির্দিষ্টকালে তাদের যে ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত আসলে খুব বড় প্রভাব পড়েনি, তবে এটা যদি আসলে চলমান থাকে তাহলে কিন্তু একটা প্রভাব পড়বে বলে মনে করেন রোগী এবং রোগীর স্বজনরা। এটাই ছিল আমার কাছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গাজীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পগুলোর বেহাল দশা। বরাদ্দের পর অর্ধেক ঘরবাড়ি এখন ফাঁকা পড়ে আছে, দরজায় ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অনেকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন। ফলে ফাঁকা ঘরগুলো এখন ব্যবহার করছে নিশাচর ও মাদকাসক্ত ব্যক্তিরা। প্রকৃত ভূমিহীনদের সঠিকভাবে বাছাই না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। যে ঘর বাড়িতে থাকার কথা ছিল মানুষের হাসি কান্না আর নতুন জীবনের গল্প, সেখানে এখন কেবলই শূন্যতা। গাজীপুরের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বহু ঘর এখন ফাঁকা পড়ে আছে, দরজায় ঝুলছে তালা। সরকারি তথ্য মতে গাজীপুর জেলায় 3 দফায় জমি সহ 1817টি পাকা ঘর পেয়েছে দরিদ্র পরিবার। তবে সরকারি এই আশ্রয়ণ প্রকল্পের ঘরের বারান্দাও কোথাও চলছে গরু ছাগল লালন পালন, কোথাও রাখা হয়েছে লাকড়ির স্তূপ। অনেক ঘরের সামনে জমেছে ময়লা আবর্জনার ভাগাড়। আর রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়েছেন। ফলে ফাঁকা ঘরগুলো এখন চলে গেছে নিশাচর ও মাদক সেবীদের দখলে। আশ্রয়কেন্দ্রের প্রকল্পের লোক বিশেষ করে পাই না। টিসিবি, তারপরে চাউল, গ্রামে জাগর জমি আছে, যারা খেতের দাম হয় তারা খায়। আমরা কোনো কাজ হইতেছি না, আমরা কোনো কিছু করে দেয় না, আমরা সরকারের কাছ থেকে কিছুই হইতেছি না। গ্রামে অনেক মাদকের ছড়াছড়ি আছে, অনেক পোলাফোনে মাদক করে চুরির ইয়ে আছে, বুঝছেন। ট্রান্সমিটার নেগা, এর ঘরের নেগা, থালি নেগা, বাহিরে কিছু থোয়াই যায় না। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক যে সুযোগ সুবিধাগুলো ওইটি একটু প্রকল্পের আওতায় করা, সেই প্রকল্পের ভিতরে নির্ধারিত যে সকল নাগরিক সুযোগ সুবিধা ওখানকার অধিবাসীদের পাওয়ার কথা সেটি আমরা নিশ্চিত করব। বাস্তবায়নহীন পড়ে থাকা এইসব ঘর প্রকৃত অভাবী মানুষের আশ্রয়ের ঠিকানা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। লিওন আজাদ, RTV। পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদরের জাহিদ হাসানের 8 বছর বয়সী ছেলে আলিফ হাসান ও আতাইকুলা থানার শ্রীকল এলাকার বাকি বিল্লা। প্রত্যক্ষদর্শীরা জানান, অটো রিকশায় করে পরিবারসহ দাসুরিয়া যাওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে আলিফ। এ সময় মোটরসাইকেল আরোহী বাকি বিল্লা তাকে উদ্ধার করতে গেলে দ্রুতগতির একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই দুজনেই মৃত্যু হয়। এদিকে ঢাকার ধামরায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে রাশেদুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বান্দরবনের দুর্গম এলাকা থানচি, রিমাক্রি, মদক, লিকরি সীমান্তে নতুন সড়ক যোগাযোগের আলোয় বদলে যাচ্ছে পাহাড়ের মানুষের জীবন। বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত এই সীমান্ত সড়কের ফলে অবসান ঘটছে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ। উন্নত হচ্ছে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা, পাশাপাশি গতি ফিরছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। বান্দরবন থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। একসময় যাচ্ছিল শুধুই দুরূহ কল্পনা, আজ তা দৃশ্যমান বাস্তব। বান্দরবানের দুর্গম থানচি, রিমাক্রি, মদক, লিকরি সীমান্তে নতুন সড়ক যোগাযোগের আলোয় বদলে যাচ্ছে পাহাড়ের মানুষের জীবন। বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে সড়কটি নির্মাণ কাজ এগিয়ে চলায় স্থানীয়দের মাঝে বইছে ব্যাপক উচ্ছ্বাস। দুর্গম এই অঞ্চলে বড় মদক পর্যন্ত গাড়ি চলাচল শুরু হওয়ায় লাঘব হয়েছে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ। কেবল জীবনমান উন্নয়নই নয়, এই সীমান্ত সড়ক বদলে দিচ্ছে এই অঞ্চলে নিরাপত্তার সমীকরণও। এক সময়ের বিচ্ছিন্ন ও দুর্গম এই এলাকাগুলো দিয়ে চলত মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্রের কারবার। তবে সড়কটি হওয়ার পর নিরাপত্তা বাহিনী নিয়মিত টহল সহজ হওয়ায় ভেঙে পড়েছে সন্ত্রাসী ও অপরাধীদের নিরাপদ রুটগুলো। মাদকে কোনোদিন এমন ভাবে কল্পনাও করা হয় নাই যে এভাবে রাস্তা হবে। আমরা আশাবাদী এই যে সড়কের মাধ্যমে আমাদের গ্রামে এবং মানুষের কল্যাণ হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই সড়কটি পুরো পার্বত্য অঞ্চলের অর্থনীতি, আইন শৃঙ্খলা ও পর্যটন খাতের চেহারা পাল্টে দিতে বড় ভূমিকা রাখবে। সেনাবাহিনী এই রাস্তাটি করে দেয় মদকবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা তাদের দৈনন্দিন যে ব্যবহার্য জিনিসপত্র, ব্যবসা বাণিজ্য যে জিনিসপত্র, তাদের চিকিৎসা, শিক্ষা ইত্যাদি কাজে এই রাস্তাটা এখন ব্যবহার করতে পারবে। আমি আশা প্রকাশ করি এই রাস্তাটি তাদের জীবনে একটা বৈপ্লবিক এবং উন্নতির একটা জোয়ার হিসাবে কাজ করবে। নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুরো পার্বত্য অঞ্চলের চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্যকে পর্যটকের কাছে সহজলভ্য করে তুলছে এই সীমান্ত সড়ক, যার হাত ধরে পাহাড়ের অর্থনীতিতে যোগ হতে যাচ্ছে নতুন এক সোনালী অধ্যায়। লিওন আজাদ, RTV। আইডিএলসি, পরিবর্তনের পথে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ন, পরিবেশ বান্ধব শিল্পায়ন ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া খাল খননের মাধ্যমে নতুন জলাধার সৃষ্টি ও বিদ্যমান জলসম্পদ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পানির সংকট মোকাবেলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা মিলবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সৌর ও বায়ু শক্তি ভিত্তিক প্রকল্প সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে সবুজ নগরায়ন, পরিবেশ বান্ধব শিল্পায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও পাল্টাপাল্টি আক্রমণ চালিয়েছে ইরান ইসরায়েল। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এমন হামলা বলছে ইরান। অপরদিকে নিজেদের হামলাকে প্রতিরোধমূলক আখ্যা দিচ্ছে ইসরায়েল। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। নতুন সংঘাতে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। যুদ্ধবিরতি চলমান থাকলেও রোববার ভোর থেকেই লেবানন ও ফিলিস্তিনের গাজায় বেশ কয়েকটি হামলা চালায় ইসরায়েল। এতে গাজা উপত্যকায় কমপক্ষে 13 জন সহ লেবাননেও নিহত হয় বেশ কয়েকজন। এমন হামলার পরই দেশটির এক আইন প্রণেতা ইব্রাহিম রেজাই হুমকি দেন বৈরুতে হামলার কঠোর জবাব দেবে তেহরান। হুমকি দেয় আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জুলফাগরিও। এরপরই স্থানীয় সময় রোববার রাত 11:30টার দিকে উত্তর ইসরায়েলে হামলা চালায় ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলছে, বৈরুতে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দিতেই এমন হামলা চালিয়েছে তারা। আইডিএফও স্বীকার করেছে কমপক্ষে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান, যদিও আঘাত হানার আগেই বেশ কয়েকটিকে ধ্বংসর দাবি করেছে তেল আভিভ। এদিকে আইআরজিসি হামলার ভিডিও প্রকাশের পর রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করে ইরানিরা। পশ্চিম ও মধ্য ইরানে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলও। বিশেষ করে রাজধানী তেহরান, তারবিজ, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে বড় বিস্ফোরণ শোনা গেছে। পাশাপাশি নতুন করে হামলা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। তবে কোনো দেশই এখনও হতাহতের খবর প্রকাশ করেনি। এমন অবস্থায় নতুন করে হামলা শুরুর পর সোমবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে $2 বেশি। বর্তমানে মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $92 ছাড়িয়েছে। অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম $95 পার করেছে। আব্দুল মালেক, RTV।
ফিলিপাইনে আঘাত হেনেছে 7.8 মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল 7:40 মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। তারা বলছে, মাটির 35 কিলোমিটার গভীরে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখনও হতাহতের খবর জানা যায়নি। এমন ভূমিকম্পের পরই ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামির সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে 3 ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।